আসসালামু আলাইকুম। আরহাম একাডেমির পক্ষ থেকে বেসিক ইংলিশ প্রথম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আব্দুল্লাহ আল মামুন। আজকে আমরা কিছু শব্দের অর্থ শিখব, যেই শব্দের অর্থগুলো আমাদের ইংরেজি শেখার ভুবনে খুবই জরুরি। এর অধিকাংশ শব্দই আপনাদের সাথে পরিচিত, অনেকের সাথে খুব ভালোভাবে পরিচিত। যাদের সাথে এটা একেবারে নতুন, তারা খুব ভালো করে শিখবেন, আর যারা আগে থেকে জানা আছে তারা আরও ভালো করে শিখবেন। কারণ এই শব্দগুলো এত বেশি প্রয়োজন, এত বেশি ইউজ হবে, বাট এত সহজ মনে করে সঠিক সময়ে এই শব্দগুলো মনে করাটা আমাদের জন্য কঠিন হয়ে যায় যখন বাক্য গঠন করি বা কারোর সাথে কথা বলি। তাই চলুন এই শব্দগুলো আমরা আয়ত্ত করার জন্য এর উপরে বিশেষভাবে একটু দৃষ্টি দেই, তাহলে আমাদের এই শব্দগুলো খুব ভালোভাবে আয়ত্ত হবে। আজকের ক্লাসে খুবই মনোযোগ দিয়ে এই প্রত্যেকটা ধাপ, প্রত্যেকটা শব্দ আপনার, এটাই সবচেয়ে ভালো হয় যদি আপনি মনে করেন যে শব্দগুলো আমি মোটেও জানি না, নতুন করে শিখতেছি একটা ভাষা, তাহলেই ভালো হয়। দেখেন, এই টেবিলটার মধ্যে থেকে আমরা অনেকগুলো জিনিস শিখব ধাপে ধাপে, সবগুলো একভাবে নয়। যেমন দেখেন, বাম পাশে আমাদের কিছু শব্দ এখানে রয়ে গেছে। প্রথম শব্দটা আমার সাথে বলতে পারবেন? আই। আই মানে আমি। উই মানে আমরা। ইউ মানে তুমি। আমার সাথে বলার চেষ্টা করেন, সবচেয়ে ভালো হয় এটা খাতা কলম নিয়ে বসা, এবং প্রত্যেকটা জিনিস এই আই, উই, ইউ, ইউ, হি, সি, দে, ইট, নেম, ব্র্যাকেট আছে রুকসানা, নামের একটা উদাহরণ দেওয়া হয়েছে। যে ধরনের নাম, যে নামই হোক, নাম সমস্ত নামের প্রতিনিধিত্ব করছে। পৃথিবীতে যত নাম হতে পারে, ব্যক্তি, বস্তু বা স্থানের, সব নামই এই নাম এক কথার মধ্যে চলে আসছে। আর এই নামকে নামের প্রতিনিধিত্ব করছে এই বাকি শব্দগুলো। আমি, আমারও একটা নাম আছে। সেই নামের পরে আমাকে আমি বলেও, নাম দিয়ে যেরকম পরিচয় দেওয়া যায়, আম্মু বলেও দেওয়া যায়। উই, এখানে আমরা একাধিক, প্রত্যেকেরই আলাদা একটা নাম আছে। উই দিয়ে বেশ কয়েকটা নামকে একসাথে বোঝানো যায়। ইউ মানে তুমি। মজার ব্যাপার হলো, দেখেন এখানে ইউ, আবার এখানেও ইউ, কিন্তু অর্থের ভিন্নতা। আসলে ইউ মানে তুমি, ইউ মানে তুই, আবার ইউ মানে আপনি। ইংরেজিতে এক ইউ দিয়েই তুই, তুমি বা আপনিকে বোঝানো হয়ে থাকে। আবার সেই ইউ দিয়েই তুমি, তোমরা, তোরা বা আপনারা, সবগুলোকে এই ইউ দিয়ে বোঝানো হয়। এজন্যই এ দুটোর যেহেতু একই শব্দ, ভিন্ন অর্থ, তাই আমি একই কালার দিয়ে বোঝানোর চেষ্টা করেছি, যাতে করে বেশি সময় এটা মনে থাকে। আর কথা বলার ক্ষেত্রে এটা নিয়ে একটা গোলযোগ বাঁধে যে আসলে আমি আপনার ক্ষেত্রে কি ব্যবহার করব, তোর ক্ষেত্রে কি ব্যবহার করব, বা তোমাদের ক্ষেত্রে কি ব্যবহার করব। হি, সে, ব্র্যাকেটে পু দেখে আপনারা পরের শিকার পু আর বিসর্গ দেখে বুঝতেছেন এটা পুরুষ বোঝানো হয়েছে। আসলে হি বলতে সে একজন পুরুষ। তো অনেক সময় সেই পুরুষটারও একটা নাম আছে। ইউ, তুমি, তোমার একটা নাম আছে। আসলে এই নামের প্রতিনিধিত্ব করছে এরা সবাই। দেখেন, মহিলারা আসলে, সি মানে সে একজন মহিলা। মহিলারা আসলে সাজগোজ করতে পছন্দ করে, পুরুষের চেয়ে সবসময় বেশি পোশাক বা বেশি সাজ তারা গ্রহণ করে। তাই হির আগে একটা এজ যুক্ত, অলংকার হিসেবে একটা এজ যুক্ত হয়ে সি গঠন করা হয়েছে। চমৎকারভাবে এই উদাহরণটা যদি মনে রাখেন, তাহলে হি আর সির গোলযোগ চিরতরে মিটে যাবে। দে, দে মানে তারা। আমরা আরেকটা জিনিস মনে রাখবো, যে পাঠ্যসূচিতে বা পড়ালেখায় বা বিভিন্ন বইতে
এই শব্দগুলোর সাথে যখন পরিচিত হয়েছি, তখন এই শব্দগুলোর অর্থ আমরা সাধু ভাষায় শিখেছি। আসলে সাধু ভাষায় কথা বলার সময় যখন মূল প্রবলেমটা হয়, যখন আমরা টেন্স শিখি, তখন টেন্স, ন্যারেশন, ভয়েস বা এই জাতীয় গ্রামাটিক্যাল টার্মসগুলো যখন আমাদের শিক্ষকদের কাছে শিখেছি, তখন তারা আমাদেরকে লিখে দিয়েছেন বা শেখানোর সময় সাধু শব্দগুলোই বলেছেন। যার কারণে আমরা যখন বাস্তব ক্ষেত্রে কথা বলতে গেছি, তখন সেই সাধু শব্দগুলো আর খুঁজে পাওয়া যায় না, বলার ক্ষেত্রে বলার ভাষায় আর সেই শব্দগুলোর সাথে মেলে না, যে কারণে আমরা অনেক সময় খুঁজে ফিরি আর আসলে সঠিক জিনিসটা খুঁজে পাই না। তো এটা একটা বড় প্রবলেম। তো তাই আমরা এখানে সব সময় চেষ্টা করেছি পুরোটাই চলতি ভাষার শব্দ ব্যবহার করতে। তো আপনারা আমার সাথে অভ্যস্ত হবেন, তাতে সবারই উপকার। ইট, এটা আসলে বস্তুগত যত জিনিস আছে বা প্রাণী বা এই জাতীয়, মানুষ নয় এরকম, বা ছোট বাচ্চা ক্ষেত্রেও আমরা অনেক সময় ইট ব্যবহার করি। এই ধরুন একটা ফুল, ফ্লাওয়ার, কমন নাম, যত ফুল আছে সব ফুলকেই ফ্লাওয়ার বলা যায়। বাট রোজ মানে গোলাপ একটা নাম হলো, কিন্তু প্রত্যেকটা নামকেই আমরা এই ধরনের ফুলকে, একবার বললাম যে রোজ, তারপরে বলতে পারি ইট ইজ ভেরি নাইস ফ্লাওয়ার। ইট দিয়ে শুরু করা যেতে পারে, তো নামের প্রতিনিধিত্ব করে, তার মধ্যে ইট একটা। তো এগুলো ধাপে ধাপে আমাদের আয়ত্ত এসে যাবে। জাস্ট মনে রাখার জন্য কিছু আলোচনা করতেছি, এখান থেকে আমাদের জাস্ট এই শব্দ কটাই মনে রাখতে হবে। আর নাম বলতে পৃথিবীতে যত নাম আছে সব নামগুলোকে বোঝানো হয়েছে। এখানে দেখেন আরেকটা জিনিস বোঝার বিষয়, এখানে আপনি বলতে পারেন যে আপনি বলেছিলেন যে আমরা এখানে গ্রামারের আলোচনা করব না। আমি আসলেই গ্রামারের আলোচনা করব না, তবে কিছু শব্দ যেগুলোর অর্থ আমাকে জানতে হবে, সেই শব্দের অর্থগুলো যদি আমরা গ্রামারের মধ্যে যেগুলো ব্যবহার হয়েছে সেগুলো না জানি, তাহলে আমাদের নিজস্ব একটা শব্দ তৈরি করে নিতে হবে। তো নতুন একটা শব্দ তৈরি করার দরকার কি? বেশ কিছু সময় তো আমরা গ্রামার পিছনে ব্যয় করে আসছিলাম, তো সেখান থেকে এই শব্দগুলো নেওয়াটাই ভালো। তাই এখানে আমরা যে শব্দটা লাগাইছি সেটা হলো সাবজেক্ট। আসলে এইখানে যারা আছে তারা সবাই সাবজেক্ট, অর্থাৎ একটা বাক্যের মূল আলোচ্য বিষয় যে কোনো কাজ করে অথবা যাকে নিয়ে আলোচনা হয় তাকে আসলে সাবজেক্ট বলা হয় খুব সহজ ভাষায়। আর ভি বলতে দেখেন এখানে আমরা একটা নোট দিয়েছি, ভি মানে ভার্ব, ভার্ব মানে কাজ। পৃথিবীতে আসলে যত বাক্যই দেখেন সে বাক্যগুলোকে একটা ক্যাটাগরিতে আপনি আলাদা করে ফেলতে পারেন, কারণ ইংরেজি ভাষাটা কিছু বাক্যের সমষ্টি, বাংলা ভাষাও তাই, প্রত্যেকটা ভাষাই কিছু বাক্যের সমষ্টি, আর বাক্যগুলো কিছু শব্দের সমষ্টি, শব্দগুলো কিছু বর্ণমালার সমষ্টি। আমরা যেরকম বাংলা ভাষায় কথা বলি, আমাদের মনের ভাবটা অন্যের কাছে প্রকাশ করি, তো আমরা কিছু শব্দই ব্যবহার করি, কিছু বর্ণমালা যুক্ত করেই শব্দগুলো হয়, সেই শব্দগুলো দিয়ে একটা পূর্ণাঙ্গ বাক্য হয়, যা দিয়ে আমরা আমাদের মনের ভাব প্রকাশ করি। ইংরেজিও তার চেয়ে ভিন্ন কিছু না, সেজন্য আমাদের কিছু শব্দ শিখে নেওয়াটাই যুক্তিসঙ্গত। তাই এখানে ভিতে ভার্ব মানে কাজ, পৃথিবীর যত বাক্য আছে সেটা যে কোনো ভাষাই হোক, তার কিছু বাক্য, অধিকাংশ বাক্যই পাবেন তার সাথে কোনো না কোনো কাজ জড়িত, হয় সে খায়, ঘুমায়, পড়ে, ওঠে, চলে, বলে, এ ধরনের আমাদের প্রাত্যহিক জীবনের ভোর থেকে রাত পর্যন্ত প্রত্যেকটা কাজ কর্মকাণ্ডের ক্ষেত্রে কিছু না কিছু কাজ আমাদের করতে হয়। আরও কিছু শব্দ আছে যেগুলো কারো পরিচয়মূলক, প্রশংসাসূচক, সে শব্দগুলো, সে বাক্যগুলো একটু ভিন্ন, আমরা ধাপে ধাপে সবগুলো শিখব। বাট প্রত্যেকটা বাক্যের মধ্যেই এদের ভূমিকা হলো প্রধান, এরা থাকবেই, কেউ না কেউ একজন একটা বাক্যের মধ্যে অবশ্যই থাকবে, এবং এদের বাইরে আর কেউ নাই, এই 9 জনের বাইরে আর কেউ নাই। অতএব এই জিনিসটা ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গা থেকে শেখার চেয়ে এখান থেকে একটু ভালো করে শিখে যাওয়াটাই যুক্তিসঙ্গত, যেটা আমি আমার বিভিন্ন লেভেলের ক্লাস 6 থেকে শুরু করে
ডিগ্রি পর্যন্ত বিভিন্ন লেভেলের স্টুডেন্টদের সাথে বারবার, আমিও আসলে একজন স্টুডেন্ট, টিচার এখনও হই নাই বা কখনো হওয়ার ইচ্ছা নাই, ছাত্র হিসেবেই সারাটা জীবন পার করার ইচ্ছা। শিখতেছি, শেখার অন্ত নাই। তো প্রয়োগ করে দেখেছি যে তাদের জন্য এটা খুবই উপকারী। তো যাই হোক, আমার কথা বিরক্ত হবেন না, দু একটা ক্লাস যেতে যেতেই এই জিনিসগুলো খুব ভালোভাবে বুঝবেন। তো আমার সাথে একবার চলেন আমরা কিছু সময় একটু মুখের জড়তা ছাড়াই। আই মানে আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, মনে মনে রাখলেই হবে সে একজন পুরুষ, শি সে একজন মহিলা, দে তারা, ইট এটা, নাম নেম, অথবা বাংলায় আমরা নাম বলি, যেটাই বলি সমস্যা নেই, নেম রুকসানা। এই জাতীয় যত নাম আছে সব নামগুলোকেই আসলে নামের মধ্যে ফেলা যায়। তাহলে এই প্রত্যেকটা আমরা এক একজন 10 বার বা 20 বার করে পড়ে নেব। আই মানে আমি, 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 উই মানে আমরা, 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 ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তুমি, ইউ মানে তোমরা, 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 হি মানে সে একজন পুরুষ, 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 সি সে একজন মহিলা, সি সে একজন মহিলা, সি সে একজন মহিলা, দে তারা, দে তারা, দে তারা, দে তারা, দে তারা, ইট মানে এটা, ইট মানে এটা, ইট মানে এটা, নেম মানে নাম, নেম মানে নাম। সেখানে রুকসানা বলতেও পারে না পারে, এটা আপনার ব্যাপার। তবে এভাবে বেশ কয়েকবার একটু শব্দ করে পড়বেন, তাতে এই জিনিসগুলো আপনার কান দিয়ে আপনার মানে পঞ্চ ইন্দ্রিয়ের অধিকাংশ ইন্দ্রিয়ের মাধ্যমে আপনার ব্রেনে চিরতরে বসে যাবে। আর এগুলোর ব্যবহার আমরা খুব আর্লি করবো ইনশাল্লাহ। তো চলুন আমরা দ্বিতীয় সারিতে একটু লক্ষ্য করি। এখানে আই বরাবর যেটা আছে সেটা হলো মাই। মাই মানে আমার, মাই মানে আমার, মাই মানে আমার। আমরা কয়েকবার বলতে পারি মাই মানে আমার, মাই মানে আমার, মাই মানে আমার, মাই মানে আমার, মাই মানে আমার। আওয়ার মানে আমাদের, 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 আওয়ার মানে আমাদের। ইওর মানে তোমার, ইওর মানে তোমার, ইওর মানে তোমার, ইওর মানে তোমার, ইওর মানে তোমাদের, ইওর মানে তোমাদের, ইওর মানে তোমাদের, ইওর মানে তোমাদের। হিজ মানে তার, হিজ মানে তার, হিজ মানে তার। হার মানে তার, হার মানে তার। এখানে প্রশ্ন আসতে পারে, আপনি বলতে পারেন যে এখানে হির সাথে এস লেগে শি হয়েছে, তাহলে এখানে হির সাথে একটা এস লেগে সিজ হলেই তো হইতো। হার এটা শব্দটা কোথায় পেলেন? আসলে ভাষা কখনোই যুক্তি বা গ্রামার ফলো করে ভাষা তৈরি হয় না, ভাষাকে অনুসরণ করেই গ্রামার হয়। ভাষা তাই যা মানুষ সহজে উচ্চারণ করতে পারে। হিজ যেভাবে গঠন করেছে, এই হি থেকে যেরকম হিজ আসছে, ওই রকম যদি শি এখানে এস দিয়ে করা হতো তাহলে শিজ এই উচ্চারণটা ভালো হতো না, অথবা সার যেটাই বলেন উচ্চারণটা একদম বিশ্রী শোনাতো। তাই এখানে হার, হার তো আসলে সুন্দর একটা শব্দ, মহিলার বাংলা ভাষায় এটা গলার একটা অলংকার। যাই হোক, তো তারা যেহেতু এমনিতেই সৌন্দর্যের প্রতীক, তাদের সব শব্দগুলোই সুন্দর। আমার কথা আবার কেউ মাইন্ড করবেন না, আমি কাউকেই ছোট করার জন্য বলতেছি না, আসলে এই কথাগুলো আলোচনা এই লেসনটাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য, এর চেয়ে ভিন্ন কিছু না। দেয়ার মানে তাদের, 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 দেয়ার মানে তাদের। এক্ষেত্রে একটা জিনিস দেখেন, আরেকটা দেয়ার শব্দ আমরা পাবো, সেই দেয়ার আর এই দেয়ারের মধ্যে স্পেলিংয়ের বা বানানে ভিন্নতা আছে। অতএব ওইখানে যখন আমরা পড়ব তখন ওটা ক্লিয়ার হবে। আপাতত এখানে মনে রাখেন THEY ছিল, ওয়াইটা মাঝখানে পড়ে গেলে একটা সহজ রুলস আই হয়ে যায়, সে তার সাথে আর যুক্ত করে দেয়ার বানানো হয়েছে, দেয়ার মানে তাদের। তো ইটস আসলে একটা শব্দ থেকেই অনেকগুলো শব্দের গঠন হয়, মৌলিক একটা দুটো থেকে ইনভেন্ট শুরু হয়, সেখান থেকে আরও। তো এটা এটা মনে রাখার সহজ উপায়। তো দেয়ার মানে তাদের, দেয়ার মানে তাদের, ইটস মানে এর, ইটস মানে এর, নেমস মানে নামের, রুকসানাস নামে, নেম শব্দটার শেষে যেরকম একটা কমা, তারপরে উপরে এটাকে অ্যাপোস্ট্রফি কমা বলে এবং একটা এস যুক্ত করা হয়েছে নামের সাথে। তাই আসলে অ্যাপোস্ট্রফি কমাটা কোথায় যোগ করা হয়? যেখানে কিছু শব্দ পরিবর্তন করা হয় অথবা সংক্ষেপ করা হয়,
অথবা বাদ দেওয়া হয়, সেখানে এই চিহ্নটা দিয়ে বোঝানো হয় যে এরপরে কিছু পরিবর্তন করে সহজ কিছু শব্দ নিয়ে আসা হয়েছে। আসলে ছিল অফ, অফ মানে এর, আর এই এস মানেও এর। কোথায় অফ কোথায় এস, শব্দের অফের ও নাই এফও নাই, এস ভিন্নটা চলে আসছে। আসলে একটা জিনিস মনে রাখবেন, কোনো কিছু সংক্ষেপ করার ক্ষেত্রে বা রূপান্তর করার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখা হয়, সহজ করা। তো অফের ও অথবা এ, এই এফ যে কোনো একটা রাখলে এই সহজকরণ উদ্দেশ্যটা সাধিত হচ্ছে না। তাই অধিকাংশ শব্দের সাথে যেই শব্দটা বা যেই বর্ণটা উচ্চারণ করা সহজ, এটাই এখানে রেখে দেওয়া হয়েছে। অতএব এটা যদি মনে রাখেন, বাকিটা মনে রাখা সহজ হবে। তো আসলে এই কলামের উদ্দেশ্য কি? এই কলামের শুরুতে আমরা একটা শব্দ লিখেছি ইংরেজিতে, রিলেটিভ। রিলেটিভ মানে আত্মীয়। রিলেটিভ শব্দটার সাথে একটা এস যুক্ত করে এটা বোঝানো হয়েছে যে রিলেটিভের কোনো কিছু এরকম বোঝাতে চাইলে অ্যাপোস্ট্রফি এস দিয়ে করা যায়। এবং কিছু শব্দ আছে, বাকি শব্দগুলো যেরকম মাই, এর জন্য কোনো এস দরকার নাই। আওয়ার, ইয়োর, হিজ, হার, এখানে যেগুলো যুক্ত হয়েছে সেগুলো হলো শেষে আর, তারপরে এস, এই জাতীয় কিছু এখানে আর যুক্ত হয়েছে, এখানে আর, এখানে আই, সেই আইটাকে ওয়াই বানানো হয়েছে, তার আগে এম লাগানো হয়েছে। এই যে ভিন্নতা, আসলে মৌলিক ছিল এগুলো, এগুলোর সাথে এগুলো দিয়ে এগুলো তৈরি করা হয়েছে। আসলে এইটা আমি কোন গ্রামার থেকে বা কোন বই থেকে বলতেছি এটা আপনার বোঝার দরকার নাই। শেখার জন্য কিছু শব্দ, কিছু কথা যেগুলো শুনলে মনে থাকবে, এরকম ধরনের কিছু কথাই আমরা আলোচনা করার চেষ্টা করতেছি, যেটা আপনার সামনে আগানোর জন্য। আসলে আপনি পাইপ বেয়ে অথবা সিঁড়ি দিয়ে কীভাবে ছাদে গেছেন টাইমলি, এটা কেউ দেখবে না, দেখবে আসলে আপনি টাইমলি ছাদে পৌঁছেছেন কিনা, যেখানে আসলে আপনার পৌঁছার কথা। আমরা আসলে একটা ভাষা আয়ত্ত করতে চাই, তাই আমাদের নিজস্ব পদ্ধতিতে সেই ভাষাটা যেটা পরীক্ষিত এবং প্রমাণিত, সেই পদ্ধতিতে আমরা শেখার চেষ্টা করছি। দেখেন, আমরা এখানে বলেছিলাম যে এরা বাক্যের মূল বিষয় হতে পারে। মূল বিষয়, সাবজেক্ট মানে বিষয়, আমরা এটা জানি যে বাক্যটা যারা না থাকলে আসলে একটা কাজই বলেন, যেরকম আমি ভাত খাই, এই বাক্যের আমিকেই যদি বাদ দেন, এই খাওয়াটা সংগঠিতই হবে না। অথবা বললাম আমি একজন ছাত্র, আমাকেই যদি বাদ দেন, এই ছাত্রটাকে এটাকে আর খুঁজে পাবেন না। অতএব মূল বিষয়গুলো হয় এরা। তবে এরা কি হয়, এরা বাক্যের মধ্যে এই এদের আত্মীয় হয়ে আসে এবং এসে যেরকম বলে মাই ব্রাদার ইজ এ স্টুডেন্ট, আমার ভাই একজন ছাত্র, ব্রাদারটার আগে এরা যুক্ত হয়। এরা কখনো সাবজেক্ট হতে পারে না, এরা বাক্যের মূল বিষয় হয় না, তবে মূলের সাথে আত্মীয় হিসেবে এরা যুক্ত হয়। তো আসলে যখন আমরা একটা বাক্য গঠন করি, অনেকেই তার অর্থের, আমরা এটা একটা দুইটা ক্লাসের সামনে গেলে বুঝবেন যে অনেকে এটা বলতে চায়, যেরকম আই হ্যাভ এ পেন, আমার একটা কলম আছে, কিন্তু অনেকেই বলতে চায় মাই হ্যাভ এ পেন। কারণ আই মানে আমি আর মাই মানে আমার। বুঝতে হবে আই হ্যাভ এই বাক্যে কেন মাই আসলো না, কারণ মাই এই জাতীয়, আমি এগুলো যেই বাক্যগুলো বলতেছি, এই বাক্যগুলো এই লেভেলে মনে রাখার কোনো দরকার নাই, সামনে গিয়ে এমনি হবে। যদি এই জিনিসগুলো বোঝার জন্য যে উদাহরণটা আমি এখানে দিচ্ছি, এটুকু মনে রাখলেই হবে। আর এই ক্লাসটা এত গুরুত্বপূর্ণ এবং এত বেশি আলোচনা হবে সামনে এর এক একটা উপাদান, যে আপনার, আমার আরেকটা জিনিস আমি আগেই মানে বলে রাখি, সেটা হলো যে আমার কোনো ক্লাস কেউ জোর করে মুখস্থ করার চেষ্টা করবেন না। আমি যেভাবে যতক্ষণ প্র্যাকটিস করাচ্ছি, সেই প্র্যাকটিস মুহূর্তগুলোকে ধরে রাখার চেষ্টা করেন। প্র্যাকটিসের মুহূর্তটা যেভাবে আমি জাস্ট গল্প বলার মতো একটা এনজয় করার চেষ্টা করতেছি, গল্প বা এই কথা এই সেই কথা বলে, আপনারা সেভাবেই নেওয়ার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার জন্য খুবই সহজ হবে। আর আমিও প্রথম প্রথম টিউটোরিয়াল বানাচ্ছি, অনেক ভুল থাকতে পারে, তবে ভুলগুলোকে না দেখে এখান থেকে যদি একটু উপকার হয় সেটাই নেন। আশা করি সামনে আগাতে পারবেন এবং আপনি আরও ভালো কিছু করতে পারবেন, এই দোয়া থাকলো আমার। এজন্য আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি। তো এগুলো কখনোই বাক্যের মূল বিষয় হতে পারে না, তবে মূল বিষয়ের সাথে আত্মীয় হিসেবে যুক্ত হতে পারে।
আর সেই মূল বিষয়টা কি হতে পারে, একটা এন মানে নাউন, নাম। তো ব্রাদার এটা একটা কমন নাউন। কমন মানে ভাই, ব্রাদার, ভাই বলতে একটা শ্রেণীর নাম। পুরুষ মানুষের একটা শ্রেণীকে ভাই বলা যায়, ব্রাদার বলা যায়। তো এরকম ভাই বলতে অনেক ভাই, কমন, যেই একটা নাম দিয়ে ওই শ্রেণীর সবাইকে বোঝায়, এগুলোকে আসলে কমন নাউন বলে। যাই হোক, মাই সিস্টার, মাই ফাদার, ইয়োর ব্রাদার, ইয়োর বুক, ইয়োর হাউস, এই জাতীয় যে শব্দগুলোই আমরা এরপরে নিয়ে আসছি, তারা কেউ না কেউ একটা নাউন হয়। আর এরপরে যেই শব্দগুলোই আসে সেগুলো সাধারণত একটা ভার্ব হয়। যেরকম আই প্লে, আমি খেলি, আই স্লিপ, আমি ঘুমাই, আই রিড, আমি পড়ি, আই সি, আমি দেখি। তো এগুলো সাধারণত একটা ভার্ব হয়। তো এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করব। এখনই বাক্য গঠনের দরকার নাই আমাদের, জাস্ট এই চার্টটা খুব ভালো করে বোঝার চেষ্টা করেন। কারণ আমি একটা চার্টে অনেকগুলো জিনিস যেগুলো বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো, সেগুলো এক জায়গায় এনে খুব সহজে আয়ত্ত করানোর চেষ্টা করতেছি, যেগুলো সামনে যখন আমার লাগবে গোছানো জায়গা থেকে খুব সহজে আমি নিতে পারবো। এই জন্য জাস্ট সঠিকভাবে সঠিক জায়গায় রাখা এবং সঠিক সময়ে সেটাকে সঠিক জায়গা থেকে উঠায় নিয়ে আসা, এটাই হলো সময়কে বাঁচানো এবং কোনো কিছু আয়ত্ত করার সহজ উপায়। এরপরের যে সারিটা, সেটা এটাও কম গুরুত্বপূর্ণ নয়। এখানে দেখেন মি, মি মানে আমাকে, মি আমাকে, আমার সাথে কয়েকবার বলে ফেলেন, মি মানে আমাকে, মি মানে আমাকে, মি মানে আমাকে, মি মানে আমাকে। আসলে যখন পড়বেন এভাবে কয়েকবার পড়ে নেবেন, প্রথম বুঝে না মনে থাকুক আর না থাকুক সেটা নিয়ে মাথা ঘামাতে যাবেন না, তাহলে মাথা গরম হয়ে যাবে। জাস্ট পড়ে ফেলবেন। আজ মানে আমাদেরকে, আজ মানে আমাদেরকে, আজ মানে আমাদেরকে, আজ মানে আমাদেরকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাকে, ইউ মানে তোমাদেরকে, ইউ মানে তোমাদেরকে। এখানে প্রশ্ন করতে পারেন কেউ কেউ যে এখানের ইউ আর এখানের ইউ একই রকম, এই ইউ মানে তুমি, এই ইউ মানে তোমাকে কেন, এই কে আপনি কোত্থেকে দিলেন? এটা আসলে বাক্যের মধ্যে অবস্থান ভেদে আপনি নিজেই বুঝে যাবেন যে এই ইউ মানে তোমাকে, এই ইউ মানে তুমি। যেরকম ইউ প্লে, তুমি খেলো। এখন যদি বলি আই নো, আমি জানি, ইউ, একটা ভার্বের পরে যদি এদেরকে বসানো হয় সেক্ষেত্রে এদের অর্থ, এদের শেষে একটা কে, ইউ এর অর্থের শেষে একটা কে যুক্ত হয়ে যায়। ইউ, আই নো ইউ, আমি তোমাদেরকে, আই নো ইউ, আমি তোমাদেরকে চিনি, আই নো ইউ, আমি তোমাকে চিনি। এখন সেখানে আপনি বলতে পারেন এই ইউ মানে দুইটা একই বলতেছি, তোমাকে তোমাদেরকে কেন? আসলে যখন আপনি একজনকে বলতেছেন তখন সে এমনি বুঝবে তোমাকে। যখন আপনার সামনে কয়েকজন আছে এবং সবাইকে উদ্দেশ্য করে বলতেছেন আই নো ইউ, আমি তোমাদেরকে চিনি, তাহলে এখানেই প্যাচটা লাগে। অনেকেই এই ইউ এর গন্ডগোলের ধাঁধায় আটকে যায় যে অনেকজনকে আমি কিভাবে আই নো এরপরে কি বলবো, আই নো পর্যন্ত এসে আটকে যায়। তো যাই হোক, তো যারা আই নো পর্যন্ত জানি না এই লেসন শুরু করেছি তাদের জন্য কোনো ভয়ের কিছু নাই, কারণ ওই লেসনগুলো খুব সহজে সামনে আসতেছে, আয়ত্ত করে দেওয়া হবে। আর যারা জানেন তাদের জন্য তো আরও ভালো, যে আরও একটু জানার সুযোগ হচ্ছে, এটাকে ঝালাই করে নেওয়ার সুযোগ হচ্ছে। জানা জিনিস বারবার রিভাইজ দিলে ক্ষতি নেই। হিম, তাকে, হিম মানে তাকে। দেখেন একটা শব্দের গঠন, হি থেকে হিজ, হিজ থেকে হিম, প্রত্যেকটা শব্দের উচ্চারণের দিক থেকে সহজ যেন হয় এটা মাথায় রাখা হয়েছে। এখানে ভিন্নতা আনা যেত, কিন্তু সেই ভিন্নতা আনা হয় নাই, কারণ ভার্বের পরে ইউ বললে যে কেউ বুঝে যাবে তোমাকেই বলা হয়েছে। আবার ভার্বের আগে অর্থাৎ বাক্যের শুরুতে যদি ইউ আসে, এটা যে বাক্যের বিশেষ এবং সেটা দিয়ে সেই যে কাজটা করতেছে বা তার বিষয়ে আলোচনা হচ্ছে এটাও বোঝা যাবে। এই জন্য এটার ভিন্নতা আনার প্রয়োজন হয়নি বা আনার প্রয়োজন তারা মনে করেনি। হিম মানে তাকে, আই নো হিম, আমি তাকে চিনি, যে আসলে আমার সামনে নাই তাকে আমরা আসলে তাকে বলি। হার, প্রশ্ন করবেন এখানে, আবার আপনি এখানে হার নিয়ে আসছেন, এখানে হার নিয়ে আসছেন, তো আসলে এখানে ভিন্ন শব্দ খুঁজে পাওয়া যায়নি, যে কারণে হারকে রাখা হয়েছে। আর এটা যেহেতু ভার্বের পরে আসবে, তাই আই নো হার, আমি তাকে চিনি বলতে আপনি তার বলবেন না। যদি বলি ইট ইজ হার বুক, ইট ইজ, এটা তার বই, সেক্ষেত্রে আপনি এটা বুঝবেন। যাই হোক,
এই লেসনটা পরে আবারও আলোচনা হবে, বাক্য যখন গঠন করা হবে। আপাতত শব্দগুলো আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন। দেম মানে তাদেরকে, ইট মানে একে, এইখানেও ইট, এখানেও ইট, ওই একটা জিনিসই যেটা ভার্বের পরে আলোচনায় আসলেই বোঝা যাবে যে ইট মানে একে বা এটিকে। নেম নামের ক্ষেত্রেও তাই, নামরাই সবগুলো কাজের মধ্যে বাক্যের মধ্যে হিরো হয়ে থাকে। কিন্তু অনেক জায়গায় আমরা বলি আই নো রুকসানা, আমি রুকসানাকে চিনি। আই নো রুকসানা, আমি রুকসানাকে চিনি। সেক্ষেত্রে এই রুকসানার সাথে একটা কে যুক্ত হয়ে যায়। কে বা কাউকে বোঝাতেই আমরা সাধারণত এই শারীরগুলো ব্যবহার করি। বিধায় বোঝা গেল এরা কখনোই বাক্যের শুরুতে এসে বাক্যের প্রধান হবে না, তবে বাক্যের পরে বসেও একটা গুরুত্বপূর্ণ অংশ হবে বাক্যের। তো এই চারটা খুব ভালো করে দেখব আমরা। এখানে একটা কালার দিয়ে ভিন্ন করা হয়েছে তিনটা শব্দকে। হি, শি, ইট। আসলে এই কালারের মধ্যে এই নামটাও পড়ার কথা, কারণ সে একই গোত্রের। যাই হোক, এদেরকে কেন আমি আলাদা করেছি? এই রঙের দুটো স্টার দিয়েছে এখানে। আসলে রঙকে বলা হয় গ্লোবাল ল্যাঙ্গুয়েজ কালার এবং ইমেজ। কারণ বিপদের কালার সারা পৃথিবীর যে কোনো ভাষার যে কোনো মানুষ বিপদের জন্য যে কালারটাকে নির্ধারণ করা হয়েছে, ডেঞ্জার, সেটাকে সবাই চেনে। এটা কোনো ভাষার ভিন্নতা নেই। কোনো ইমেজ, সিম্বলিক ল্যাঙ্গুয়েজ যেটা, সেটাও তাই অনুরূপভাবে। তো এই জন্য ভাষা রং দিয়ে আজকে চমৎকার কিছু চিকিৎসা মনোজগতের চিকিৎসা ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। যাই হোক, আমিও কিছু রঙের ভিন্নতা রেখেছি যাতে মনে রাখাটা সহজ হয়। তো এটা বিশেষ গুরুত্ব দেওয়ার কিছু নেই, জাস্ট মনে রাখার জন্য। এখানে এই রঙগুলো মনে না রাখলে যে ভাষা শেখা হবে না এরকম কিছু না, তবে আমার কাছে মনে হয়েছে যে একটু সহজ হবে। এদের জন্য রুলসটা কি, যে ভি ভার্বের সংক্ষেপ করে নিয়েছি আমরা ভি দিয়ে, আর নামের সংক্ষেপ করে নিয়েছি এন দিয়ে। তো ভার্ব, একটা ভার্বের তিনটা রূপ হতে পারে, যেটা আমরা সামনে শিখবো। এখন মনে রাখার দরকার নাই, জাস্ট শুনে রাখেন, সামনে মনে রাখতে সহজ হবে। সেটা হলো ভার্বের প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি। একটা ভার্বের তিনটা রূপ হতে পারে, যেরকম ডু, ডিড, ডান, গো, ওয়েন্ট, গান, এরকম। তো আমরা ভি ব্র্যাকেটে 1 দিয়ে বোঝাইছি যে ভার্বের প্রথম সারি। তারপরে কি যুক্ত হবে? এদের পরে যদি ভার্ব আসে, তাহলে এদের পরে যদি ভার্বের সাথে কোনো ভার্ব আসে, সেই ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত হবে। এস অথবা ইএস। এইখানে ব্র্যাকেটে কিছু শব্দ রাখা হয়েছে। এগুলো কেন রাখা হয়েছে? এটা একটা বোঝার বিষয় যে এই শব্দগুলো আমি কেন রেখেছি। দেখেন, একটা ভার্বের শেষে আপনি কখন এস দিবেন না ইএস দিবেন, এটা নিয়ে বিশাল গন্ডগোল। প্রথমত এদের পরে এস দিতে হবে অথবা ইএস দিতে হবে। তো এস যদি দিতে হয় তাহলে ইএস কেন দিতে হবে, বা ইএস যদি দিতে হয় তাহলে এস কেন দিতে হবে? এই একটা গন্ডগোল, যেটা আমিও ব্যাপকভাবে এর গোলক ধাঁধার মধ্যে পড়ে হাবুডুবু খেয়েছি। বাট খুব সহজে যখন বোঝার চেষ্টা করলাম, তখন একটা জিনিস সহজ হলো, যে যেই শব্দটার পরে, যেই ভার্বটার শেষ অক্ষর এস, তারপরে আরেকটা এ, মানে যেই শব্দটার শেষ অক্ষর এস অথবা ডাবল এস অথবা এস এইচ অথবা সিএইচ অথবা এক্স অথবা জেড, সেগুলোর পরে আসলে এস, শুধু এস যুক্ত করে পড়া যায় না। উদাহরণ যদি দেই, যেরকম মনে করেন ব্রাশ, BRUSH, শেষ শব্দেতে SH আছে। এখন যদি বলি হি ব্রাশ, তাহলে এখানে হির পরে সূত্র অনুযায়ী একটা এস বা ইএস যুক্ত হওয়ার কথা। সেক্ষেত্রে হি ব্রাশ, আপনার SH আছে, ইএস একটা এস লাগালে SH এর পরে কিভাবে উচ্চারণ করবেন? এটা খুবই জটিল।
উচ্চারণ করা যাবে না, কিন্তু যদি আপনি ইএস লাগান ব্রাশেস খুব সহজেই হবে। তো আজকের এই লেসন আমি আর দীর্ঘ করতে চাই না। পরের লেসনে এই প্রত্যেকটা জিনিস অ্যাপ্লাই করে আমরা কিছু বাক্য বানাবো এবং বাক্যগুলো মানে খুব বারবার প্র্যাকটিস করার চেষ্টা করব এবং আপনাদেরকে কিছু টাস্ক দিয়ে দেব যাতে আপনারা এক একটা বিষয়ের উপর কমসে কম 20টা বা 30টা বা একটা নির্দিষ্ট সংখ্যক বাক্য বানান, যাতে করে প্রতিদিনের লেসন আপনাদের হোমওয়ার্কের মাধ্যমে পাকাপোক্ত হয়। এবং কোনো রকম কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আমার এই চ্যানেলে আপনারা কমেন্ট করবেন। আমি সাধ্যা মানে অনুরূপ আমার সাধ্যের মধ্যে থাকলে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, আগামী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।